আসসালামু আলাইকুম। আজকে হলো 5ই মে 2024। জার্মানিতে আজকে রবিবার। শুধু জার্মানিতে না, সারা পৃথিবীতে আজকে ইংরেজি নববর্ষর রবিবার। তো যেহেতু রবিবার, আজকেও আসলে আমার অফিস বন্ধ। সেই জন্য গত 12টা পর্যন্ত, মানে সকালবেলা ঘুম থেকে উঠছি অ্যারাউন্ড 9টার দিকে, গত 3 ঘন্টা বাসায় ছিলাম। তো বাসায় থেকে কিছু ভিডিও এডিট করছি। আসলে আমার পুরনো কিছু ট্রাভেলের, তো একটা দুইটা অলরেডি চ্যানেল আপলোড করছে, আর কয়েকটা আসলে আপলোড করতে পারছি না কারণ ইন্টারনেটের স্পিডটা এত ভালো না। নর্মালি আমার মোবাইলের যে ইন্টারনেট, সেটা আসলে আমার ল্যাপটপের সাথে শেয়ার করে মোটামুটি চালানোর চেষ্টা করি। যাই হোক, যেহেতু আমি একা এই লাইনে ফেললে, সেই জন্য আমি ঘরে বসে না থেকে, মোটামুটি অলস বসে না থেকে কিছু ক্যালোরি বার্ন করার জন্য অলরেডি বের হয়ে গেলাম। তো ক্যালোরি বার্ন করতে বের হয়েছি এবং সাথে সাথে মোটামুটি ওয়াচটা অ্যাক্টিভ করে নিছি কত কিলোমিটার হাঁটি সেইটা আসলে দেখার জন্য। গতকালকে মোটামুটি 20-21 কিলোমিটার মতো হাঁটছি আর কি। তো গতকালকের ভিডিওটা এর আগের ভিডিওতে পাবেন, যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন। এবং আজকে জার্মানিতে এখন যেই টেম্পারেচার, জার্মানিতে না মানে লাইনে ফিল্ডে, কারণ ডিফারেন্ট সিটিতে তো ডিফারেন্ট টেম্পারেচার। তো এখনকার টেম্পারেচার হলো 15 ডিগ্রি সেলসিয়াস এবং প্রচণ্ড সানি এবং প্রচণ্ড উইন্ডি। আপনারা হয়তো প্রচুর আওয়াজ শুনতেছেন, উইন্ডের আওয়াজ শুনতেছেন। তো এই উইন্ডের মাঝখানেই আসলে আমি মোটামুটি শর্টস এবং একটা হুডি পরে বের হয়ে গেছি একটু হেঁটে দেখার জন্য। আজকে যাব হলো লাইনেফেল্ডের আরেকটা দিকে, ওয়ান কাইন্ড অফ আপনি হাইকিংও বলতে পারবেন। এটা হলো সিটি হাইকিং, মানে সিটি ঘুরে ঘুরে আমি দেখার চেষ্টা করব। তো আমার ইচ্ছা হলো যে 5টার ভিতরে বাসায় চলে আসবো, কারণ কালকে যেহেতু অফিস, মোটামুটি বাসায় এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করব। এটা হলো আমার প্রাথমিক। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কি যে সানডেতে আমার ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। যাই হোক, আজকে দেখি কতটুকু ক্যালোরি আমি বার্ন করতে পারি। আমার টার্গেট হলো মিনিমাম 600 থেকে 700 ক্যালোরি বার্ন করব। তো আই থিঙ্ক আমি যদি মোটামুটি 10-15 কিলোমিটার হাঁটি তাহলে এই ক্যালোরিটা বার্ন হয়ে যাবে আই থিঙ্ক। এবং ইন দিস বিটুইন যদি আমার ক্ষুধা লাগে, আজকে যেহেতু রবিবার, জার্মানিতে অনেক কিছু খোলা না, যদি সুইটেবল কিছু পাই তাহলে হয়তো খেয়ে নিবো, আর না হলে তো কিছু করার নেই, না খেয়েই বাসায় আসবো। মোটামুটি বাসায় এসে তারপরে খাবো। যাই হোক, দেখা হবে আগামীর পথে। ফিল্ডে শহরের অন্য কোনো জায়গায় পার্ক আছে কিনা যায় না, একটা পাশে এই বিশাল পার্কটা আছে। তো এই বিশাল পার্কের উন্নয়ন কার্যক্রম চলতেছে। এবার একটা গ্রিনিশ পার্ক, সম্ভবত এই সামারে উন্নয়নের ছোঁয়া পুরোটা দেখতে পারবে না কেউ বাংলাদেশের মতো, মোটামুটি নেক্সট সামারে। কারণ হলো জার্মানিতে উন্নয়নের ছোঁয়া যখন লাগে, জনবলের অভাবে প্রচুর টাইম লাগে। যেমন এইখানে আসলে একটা উন্নয়নের ছোঁয়া চলতেছে এবং এটা আসলে গ্রাউন্ড লেভেলে কাজ চলতেছে। তো এই জায়গাটা ভিতরে ঢোকা যাবে না, কিন্তু গ্রাউন্ড লেভেলের কাজটা এই পর্যায়ে হয়তো 1-1.5 বছর পরে এইখানে সুন্দর কোনো একটা জিনিস বানাবে, এরকমই প্ল্যান চলতেছে। এক্স্যাক্ট আইডিয়া নাই, হয়তো ওই পাশটাতে থাকলে দেখা যেত যে এখানে কী বানাবে। জার্মানিতে সব জায়গায় আসলে লেভেলিং, সাইনবোর্ডিং খুব উন্নত। যেই ডেভেলপমেন্টটাই হয় না কেন, সেইটা আসলে মোটামুটি শো করা হয়। তো এইখানেও আসলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তো আমি এইটা যেটা বুঝতে পারছি, এটা আসলে আমাদের ধানমন্ডির রবীন্দ্র সরণির মতো। এইটা আসলে একটা স্টেডিয়াম টাইপের এই পার্কের ভিতরেই, এবং এইটা হলো মোটামুটি স্টেডিয়ামের যে মঞ্চ, মানে বসার স্থান, এবং এইটা হলো মঞ্চ, এরকম একটা জায়গা বানানো হয়েছে। এইখানেও আসলে উন্নয়নের কাজ করতেছে। সো আমি আসলে এদিকে আসার পিছনে
আমার মূল উদ্দেশ্যটা হলো যে আমি একটা শর্টকাট পাই, কিন্তু আনফর্চুনেটলি আমি শর্টকাট পাইনি, আমাকে অন্য একটা পথ ধরেই যেতে হবে, একটা লং কাটে যেতে হবে, কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতেছে। এইটা একটা ডেভেলপমেন্ট ছিল, কিন্তু এখন আরও মোর বিউটিফিকেশন করার জন্য বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি চলতেছে, এক্সকেভেটর আনা হয়েছে, বিভিন্ন জিনিস তুলে ফেলা হয়েছে। সো আমার হাইকিংয়ের এটাও একটা পার্ট, যে জার্মানির সবগুলো জায়গায় আসলে সুন্দর না, কিছু কিছু জায়গায় ডেভেলপমেন্টের ছোঁয়া লাগে, হয়তো পর্যাপ্ত পরিমাণ ডেভেলপ হয়নি, রিডেভেলপমেন্ট করতে হইতেছে। এখান থেকে আমাদের বাংলাদেশের যে হর্তাকর্তা তাদের একটা শিক্ষা নেওয়াই যেতে পারে, যেটা হলো যে ডেভেলপমেন্টটা যেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়, টেকসই ডেভেলপমেন্ট। জার্মানি দুর্যোগপূর্ণ এলাকাটা ভৌগোলিকভাবে এই ধরনের একটা ফ্যাসিলিটি পায় জার্মানি, যে দুর্যোগ বা বিভিন্ন ধরনের টর্নেডো, ঘূর্ণিঝড় এতটা ইফেক্ট করতে পারে না। কেন? এর পিছনে কারণ হলো জার্মানিতে প্রচুর পরিমাণে পাহাড়, মানে সমতল ভূমি না, সো কোনো কিছুই আসলে স্ট্রংভাবে অ্যাটাক করতে পারে না। কিন্তু জার্মানিতে যদি প্রচুর পরিমাণে গাছপালা না থাকতো, তাহলে আসলে ওয়েদারের কারণে মানুষ অনেক বিপদে পড়তো। দেখেন, এত গাছপালা জার্মানিতে, একেবারে প্রত্যেকটা সিটি আসলে ওইভাবে ডিজাইন করা হয়, প্রচুর পরিমাণ গাছপালা থাকে, তারপরও আসলে মাঝে মাঝে ওয়েদার সাথে মোটামুটি মানুষকে ফাইট করতে হয়। শীতের দিনে তো প্রচুর ফাইট করতে হয়, ঘরে হিটার লাগে। তারপর সামারে চলে আসলে, যেমন গত সামারে মোটামুটি অলমোস্ট 38 ডিগ্রি হয়ে গেছে। তো গাছপালা না থাকলে তাহলে কি হইতো? তো এই কথাটা কেন বলতেছি, আমাদের বাংলাদেশ রিসেন্ট টাইমে 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে এবং হিউমিডিটি প্রচুর। তো এর থেকে মানে উঠে আসার যদি গল্প করতে হয়, তাহলে সবার প্রথম হলো যে গাছ লাগাইতে হবে প্রচুর। আমার যে গাছের যে একটা ইম্প্যাক্ট, সেটা আসলে আমরা খুব ভালোভাবে টের পাই যারা আমরা গাজীপুর থেকে আছি। গাজীপুর নাতিশীতোষ্ণ যে কথাটা ছিল বাংলাদেশের ক্ষেত্রে, আমাদের ওয়েদারটা সেটা হলো খুব বেশি শীত না, খুব বেশি গরম না, কিন্তু আস্তে আস্তে এই সন্ত্রাসী ভারতের মতো আমাদের ওয়েদার হয়ে গেছে। মোটামুটি প্রচুর গরম পড়ে এখন, শীতের সময় খুব বেশি শীত পড়ে না, এত শীত ইফেক্ট ফালায় না, কিন্তু গরমটা খুব ইফেক্ট ফালায় এবং আমাদের ইলেকট্রিসিটি প্রচুর কনজিউম করায় আর কি। তো আমি দেখেছি ছোটবেলা থেকে গাজীপুর একবারে নাতিশীতোষ্ণ ছিল, যেহেতু ছোটবেলা বেড়ে ওঠা আসলে গাজীপুরে, ওই জিনিসটা আসলে আমার মনে থাকার সম্ভাবনাটা বেশি। কিন্তু রিসেন্ট ইয়ারে আমি দেখেছি যে গাজীপুরে প্রচুর গাছপালা কেটে ফেলায়, মোটামুটি অপরিকল্পনা মাফিক মোটামুটি বাড়িঘর হওয়াতে গাজীপুরের ওয়েদারও প্রচুর রুক্ষ হয়ে গেছে এবং মোটামুটি টেম্পারেচার বেড়ে গেছে। তো এর জন্য আমাদের ব্যক্তি পর্যায় থেকে উদ্যোগ নিতে হবে এবং আমাদের গভর্নমেন্ট থেকে খুব স্ট্রিক্ট হইতে হবে গাছ লাগানোর ক্ষেত্রে, এর কোনো বিকল্প নাই। আমি ভিডিও বানাই, ট্রাভেলিং ব্লগ টাইপের ভিডিও বানাই, এবং আমাদের আরেকটা চ্যানেল আছে, আমরা ডেইলি ব্লগও বানাই। কিন্তু এই যে এত কিছু ভিডিও বানাই, কেন বানাই? একটা হলো নিজের মানে মনের খোরাক, দুই হলো আমি অনেকটা দেখাইতে চাই যে জার্মানি যে দেশটা, সেটা আসলে এমনিতেই সুন্দর হয়নি, প্রত্যেকটা মানুষ মিলে এটাকে সুন্দর করেছে। সরকার একটা কনস্ট্রাকটিভ প্ল্যান দিয়েছে, আর যত মানুষ আছে তারা মোটামুটি প্ল্যানটাকে মোটামুটি কিভাবে বাস্তবে রূপান্তর করা যায় সেটাই আসলে করে দেখিয়েছে। মজার ব্যাপার দেখেন, লাইনেফেল্ডের মোটামুটি যেটাকে আসলে একটু সেন্ট্রাল পয়েন্ট, এটা ফুল সেন্ট্রাল পয়েন্ট না, এটা সেন্ট্রাল পয়েন্ট, সেখানে আসলে একটা ঘড়ি আছে, দেয়াল ঘড়ি। তো আমি আমার ঘড়িতে দেখলাম মোটামুটি টাইমটা ঠিক আছে। তো ইন্টারেস্টিং না? আমি যেদিকে যাচ্ছি ওইটা হইলো আমার অফিস ক্রস করে তারপরে ওই অন্যদিকে লাইনেফেল্ডে যাইতে হবে। তো সামনেই আসলে আমার অফিস, আমি অনেকটা পথ হেঁটে ফেলছি। আমি এখন পর্যন্ত 2.5 কিলোমিটার হাঁটছি এবং গড়ে প্রতি 13 মিনিটে আমি 1 কিলোমিটার হাঁটছি। তো আমি আপনাদের যদি রাস্তাটা দেখাই,
এইটা হলো রাস্তাটা। মোটামুটি একটা পাশে একটা রোড আছে, রোডের পাশে হাঁটার জায়গা আছে, আমি মোটামুটি হেঁটে অন্যদিকে যাচ্ছি। পাশেই হলো রেল লাইন এবং এখানে কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে। সামনে আমার অফিস, এই পথে আসলে আমার অফিস, সামনে আমার অফিস। এবং এই ব্রিজটা পার হয়ে হলো একটা নিচে একটা ট্রেন লাইন আছে। এবং সত্যি কথা বলতে এই যে ট্রেন লাইন, সেটা আসলে একটা নতুন ট্রেন লাইন, মানে খুব বেশি দিন হয়নি এই ট্রেন লাইনটা চালু হয়েছে। কারণ এর আগে এই যে দেখতে পারতেছেন এই দিক দিয়ে আসলে ট্রেন লাইনটা ছিল, তো এখন মোটামুটি একটু ভিন্ন জায়গা দিয়ে নিয়ে গেছে। আমি জানি না আসলে কেন এই ট্রেন লাইনটার পরিবর্তন করলো, হয়তো কোনো স্ট্যাটিস্টিক্স কোনো কারণ আছে। এবং এই ট্রেন লাইনটা একটা যখন এদিকে চলে গেছে, আরেকটা পোর্শন ওইখান থেকে এদিক দিয়ে চলে গেছে। এবং এই ট্রেন লাইনটা এখনো কাজ হচ্ছে। কারণ হলো আমি আমার অফিস থেকে বসে বসে আমি দেখি, ওই যে দেখতেছেন সরিষা ক্ষেত, এইদিকে আমার অফিস থেকে পুরো এই সরিষা ক্ষেতটা দেখা যায়। সো ট্রেন লাইনটাও দেখা যায়, আমি দেখি যে ওরা কাজ করতেছে, এখানে এখনো কাজ চলতেছে। এই যে এই পাশে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটাই আসলে গেছে। আমি এর আগের ভিডিওতে বলার চেষ্টা করছি যে আসলে লাইনের ফিল্ডকে আসলে মোটামুটি একটু লাইম লাইনে আনার জন্য গভর্নমেন্ট কাজ করতেছে। কারণ লাইনে ফিল্ড আস্তে আস্তে মানে একটু মাঝারি শহরের দিকে আগাচ্ছে আর কি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইকোনমিক ভাবে। এই সিনারিটা খুব সুন্দর না? কিন্তু মজার ব্যাপার হলো এইখানেই আসলে অনেক ইন্ডাস্ট্রি আছে। যেমন এই পাশে আমার অফিস আছে, তারপরে এইখানে আরো 4-5টা অফিস আছে। দেখেন এই যে বিল্ডিং গুলো, এগুলো কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং না, এগুলো বেশিরভাগ হলো কমার্শিয়াল বিল্ডিং। কিন্তু জায়গাটা কিন্তু সুন্দর। সার্কেলটা যে আছে, সেই সার্কেলটাতে আসলে আমি প্রতিদিন গাড়ি চালাই আর কি। মানে প্রতিদিন এই দিকে গাড়ি চালিয়ে সার্কেলটা ক্রস করে আমার অফিসে যেতে হয়। এই যে সিনারিটা দেখতে পারতেছেন, সরিষা প্রথমে হলো সবুজ একটা ক্ষেত, তারপরে হলো মাঝখানে কিছু গাছ, তারপরে সরিষা ক্ষেত, তারপরে আসলে দূরে পাহাড়। এই সিনারিটা আসলে আমার সিটে বসে, যেখানে আসলে আমি কাজ করি, সেখান থেকে বসে মোটামুটি আমি প্রতিদিনই দেখি এবং চেষ্টা করি প্রতিদিন একটা করে ছবি তোলার জন্য। এবং মজার ব্যাপার হলো ওই যে মানে এই সরিষা ক্ষেতের যে গাছগুলো আছে, এদিক দিয়ে আসলে একটা ভালো একটা বড় রাস্তা আছে, যেটা আসলে ওই যে পাহাড়টা আছে, পাহাড়ের ওই পাশে যাওয়ার একটা মেইন রোড আর কি। তো একদিন আমার ইচ্ছা এই পাহাড়ের পিছনে যাওয়ার। এবং সত্যি কথা বলতে আমার একটা কলিগ আছে যে আসলে ডিজাইনার, ও আমারে বলতেছে, আমি ওর জিজ্ঞেস করছি যে তুমি কোথায় থাকো, বলছে ওই যে পাহাড়টা দেখতেছো, ওই পাহাড়ের পিছনে আমি থাকি। মানে খুব মজা করে বলতেছে। তো ওইখান থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, একদিন হয়তো ওই পাহাড়ের পিছনে আসলে আমি কোনো একটা গ্রামে ঘুরতে যাব। একটা বাসন্তী কালারের বোর্ড দেখতেছেন, এখানে লেখা আছে হলো লাইনে ফিল্ডে একটা রেড ক্রস দেওয়া আছে, দ্যাট মিনস এইখান পর্যন্ত লাইনে ফিল্ডের সীমানা। তারপরে শুরু হচ্ছে হলো ব্রাইটন হোলস, ছোট একটা গ্রামের মতো। এইটা হলো লাইনে ফিল্ডে এবং এইটা হলো ব্রাইটন হোলস। তো আমি এইখানে যাচ্ছি। এটা আসলে এর পিছনে একটা কারণ আছে, সেটা হলো যে আমি যখন এই যে আমার অফিস, আমি যখন এই অফিসে 2 দিন মোটা না 3 দিন আমি আসলে প্রভিশন টাক, মানে এটাকে বলে প্রবে টাক, মানে ট্রায়াল ওয়ার্ক, 3 দিন আমি ওয়ার্ক করি, তখন এই ব্রাইটন হোলস একটা কটেজে আমি 3 দিন থাকি। মানে ওই কোম্পানি ওরা ব্যবস্থা করে যে তুমি এখানে 3 দিন থেকে অফিস করবা। তো সেই জন্য আসলে ওইদিকে যাচ্ছি। বাউন্ডারিটা দেখতেছেন, এটা আসলে আমার অফিসের বাউন্ডারি আর কি। এটাই আসলে আমাদের অফিস। এবং ওই যে দেখতে পারতেছেন মোটামুটি নীল গ্লাস, ওইখানে আসলে আমি ওই দোতলাটায় বসি আর কি। তো এইখান থেকে তো মোটামুটি এই জায়গাটা দেখাই যায়, সুন্দর জায়গাটা। তো আমি এখন ক্রস করে ব্রাইটন হোলসে যাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো
আমি যখন কবলেঞ্জে যাই তখন আমি অফিস থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে মোটামুটি একটা স্ট্রাসে বানে আমি আসলে যাই। তারপরে কিছুক্ষণ পরেই 5 মিনিট পরেই আসলে আমি অটোবানে উঠে যাই। সেটা হলো হাইওয়ে, জার্মানিতে এটাকে অটোবান বলা হয়। ওই যে দেখতে পারতেছেন একটা বাসন্তী কালারের বোর্ড, ওই বাসন্তী কালারের বোর্ডে একটা চিহ্ন দেওয়া আছে 38 নামে। আমি প্রথম যেই অটোবানটাতে উঠি সেটা হলো 38। এটা হলো গোটিংগেনের দিকে। গোটিংগেন হয়ে তারপর আমাকে আরেকটা অটোবানে মুভ করতে হয়, চেঞ্জ করতে হয় 7 নাম্বার। কিন্তু প্রথম আমাকে এই 38 নাম্বার অটোবানে উঠতে হয়। তো এই যে রোড, এই রোডটা দিয়ে মোটামুটি ওই দিক থেকে ঘুরে এই যে এইখানে দেখতে পারতেছেন, এইটা হলো স্ট্রাসে বান, সরি বুন্ডেস্ট্রাসে। তো এইখানে মোটামুটি ম্যাক্সিমাম 100 কিলোমিটার বেগে যাওয়া যায়। ওই যে রোডটা দেখতেছেন, এই রোড দিয়ে আসলে আমি এই বুন্ডেস্ট্রাসেতে ঢুকি। ঢুকে তারপরে কিছু দূর যেয়ে 5 মিনিট পরে আসলে আমাকে হাইওয়েতে উঠতে হয়। আমি একদিন দেখানোর চেষ্টা করব জার্মান হাইওয়ের ডিফারেন্ট পার্ট। জার্মান হাইওয়ের ডিফারেন্ট পার্ট নিয়ে কেন আমি ভিডিও করব, কারণ হলো জার্মানির হাইওয়ে একটা বিখ্যাত হাইওয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি জানি যে জার্মানির হাইওয়ের ইন্সপিরেশন নিয়ে আমেরিকাও তারা বড় বড় রাস্তা বানিয়েছে। সত্যি আপনারা যারা জার্মানিতে আসেন ইউরোপের অন্যান্য দেশ থেকে, তারা আপনারা নিজেরা রিলেট করতে পারবেন যে জার্মান হাইওয়ে কতটা ডেভেলপড। সত্যি ডেভেলপমেন্ট, যদিও একটা জার্মানিতে যারা থাকে তাদের জন্য একটা সমস্যার বিষয়, হাইওয়েতে প্রচুর বেশিরভাগ সময় আসলে কনস্ট্রাকশনের কাজ চলে বিভিন্ন সময়। ব্রাইটেন হোলসে যখন এন্টার করেছি তখনই মনে হচ্ছে যে রিয়েল জার্মানিতে চলে আসছে। কেন? কারণ হলো লাইনে ফেল্ডের যে বাড়িঘরগুলো, এইটা আসলে যে কনভেনশনাল যে বাড়িঘর জার্মানির ওইরকম না, একটু মডার্ন, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, অনেকগুলো ফ্ল্যাট একসাথে। কিন্তু ব্রাইটেন হোলসে আপনারা দেখেন সবগুলো বাড়ি কিন্তু জার্মানির যে দোচালা টাইপের যে বাড়ির কনভেনশনাল যে বাড়িগুলা, সেই বাড়িগুলো দিয়ে শুরু হয়েছে। এবং আমি আশা করি যে সামনে যত দূর যাব সব জায়গায় আসলে এরকম মোটামুটি জার্মানির কনভেনশনাল বাড়িগুলা দেখতে পাবো আর কি। এবং আমি এইটুকু মোটামুটি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে ব্রাইটেন হোলসের যেই বাড়িঘরগুলা, এদের প্রত্যেকেরই আসলে প্রফেশন কৃষিকাজের সাথে সংস্পৃক্ত। হয়তো কালের বিবর্তনে অনেকে হোয়াইট কলার জব, বিভিন্ন ডিফারেন্ট জবে তারা ইনক্লুড হয়ে গেছে, কিন্তু এদের বেশিরভাগই হলো কৃষিকাজে যুক্ত ছিল। তাদের পূর্বপুরুষরা কৃষিকাজই করত এবং বিভিন্ন জায়গায় নিদর্শন দেখা যায়। যেমন এইটা আসলে একটা পুরনো যানবাহন কৃষিকাজের জন্য, তারা আসলে শোপিস হিসাবে তারা বাসের সামনায় রেখে দিছে। তো এবং জার্মানিতে এর আগের ভিডিওতে বলছি, জার্মানিতে যারা কৃষক তারা অনেক বড়লোক হয়। আগের অবস্থা জানি না, কিন্তু এখনকার কৃষকরা অনেক বড়লোক। ব্রাইটেন হাউসের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো এই যে রাস্তাটা দেখতে পারতেছেন, এই রাস্তার পাশেই যে বাড়িঘরগুলা, এইটুকুই আসলে বাড়িঘরের সীমানা। মানে হয়তো একটা দুইটা বাড়ি পর্যন্ত মানে বাড়িঘরের সীমানা এই রাস্তাটা ধরে, কিন্তু তারপরে শুরু হয়েছে হলো সব কৃষি জমি। এর মানে বাইরে আসলে সেরকম বাড়িঘর নাই। আমি আসলে ম্যাপেও দেখছিলাম, তারপরে রিলেটও করতে পারতেছিলাম। হয়তো যেহেতু জার্মান বাড়িঘরের একটা বড় প্রবলেম না, এটা হয়তো ওদেরই কালচার। সেটা হলো যে ওরা বাড়িঘর একত্র করে, মনে হইতেছে একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে আছে, সেই জন্য পাশের পিছনের বাড়িটা দেখা যাচ্ছে না। নাহলে আমি দেখাইতে পারতাম যে আসলে পিছনে আর কোনো বেশি বাড়ি নেই, হয়তো ছোট একটা পার্ট আছে। যেমন দেখেন প্রত্যেকটা বাড়ি আসলে মনে হচ্ছে লাগোয়া বাড়ি, মানে ওই যে পিছন থেকে শুরু হয়েছে, একেবারে মনে হবে যেন সব বাড়ি এক লাইনে একটার সাথে আরেকটার সাথে যুক্ত। আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো প্রচুর ভিডিও দেখেন জার্মান রিলেটেড আমার এই চ্যানেলটাতে, তারা আপনারা খেয়াল করেছেন যে জার্মানির প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। কারণ হলো আমি যে খুব সুন্দর জায়গাগুলোতে যাই, ব্যাপারটা কিন্তু এরকম না, আমি অনেক শহরে যাই। তো এই যে পরিপাটি করে রাখার ব্যবস্থা,
এই পরিপাটি করে রাখার ব্যবস্থা কিন্তু শুধু সরকার একা হাতে নেয় না, সেটা হলো যে যারা হলো এখানে সিটি ডুয়েলার তারাও কিন্তু হাতে নেয়। তো এর মাঝখানে আস্তে আস্তে আমি একটু বলি, সেটা হলো যে এটা হলো বুর্গার হাউস। আমাদের বাংলাদেশের যেরকম বুর্গার মানে হলো মানে যারা রেসিডেন্সিয়াল যারা থাকে এখানে তারা, তো ওই বুর্গার হাউস এখানে আসলে মানে আমাদের পৌরসভার মতো বিভিন্ন কার্যক্রম হয় আর কি। তো এই জায়গাটা আমি আগেও আসছি, যেহেতু আমি আগেই বলছি যে আমি এইখানে একটা গেস্ট হাউসে মোটামুটি 3 দিন ছিলাম, সো আমাকে এদিক দিয়ে আসতে হয়েছে। এবং এইখানের অনেকগুলো বাড়ি আছে মোটামুটি অনেক পুরনো, যেমন এই সামনের বাড়িটা কালো যে বাড়িটা, এটা আসলে অনেক পুরনো। আমি এর আগে ভিডিওতেও বলছি যে আসলে এখন বাড়িঘর দেখলে আমরা বুঝতে পারি কোনটা পুরনো না কোনটা নতুন। এবং যে জিনিসটা জার্মানিতে খুব বেশি কমন, প্রত্যেকটা সিটিতেই একটা না একটা চার্চ আছে। আমি মানে চার্চ পাই নাই এমন এরকম বাড়ি আসলে দেখিই নেই, সরি এরকম শহর আমি দেখিই নেই। যেমন দেখেন এখানে একটা মোটামুটি চার্চ আছে, এদিকে একটা সাব রাস্তা আছে, এর পিছনে একটা রাস্তা আছে, পিছনে ওই পাশে হলো বাড়িঘর, আর এদিকে কিছু পুরনো পুরনো বাড়ি আছে, যেটা বলতে পারেন যে আপনি জার্মানির কৃষকদের বাড়ি। এটা হলো বাহিরের মহল, অন্দর মহলে ঢোকার জন্য মেইন রাস্তা দিয়ে ঢুকতে হবে, তারপর অন্দর মহলের পরিবেশটা দেখা যাবে আর কি। দেখেন দুই রাস্তার মাঝখানে একটা বসার সুন্দর স্থান করছে, একটা বড় বৃক্ষের পাশে আসলে কিছু বসার স্থান করছে। মানে প্রত্যেকটা জায়গায় খুব পরিপাটি। আমার মাঝে মাঝে দেখে খুব হিংসা লাগে যে একটা দেশ কিভাবে এত সুন্দর হইতে পারে। সত্যি কথা বলতে, যেটা আগেও বলছি, যে এই দেশটা সুন্দর হওয়ার পিছনে সরকার যেরকম বড় একটা উদ্যোগ নিয়েছে, পাশাপাশি সাধারণ জনগণও উন্নত করার জন্য অনেক কাজ করেছে। এবং এইখানে আসলে খ্রিস্টানদের একটা নিদর্শন আছে। এবং এই যে পুরা জায়গাটা, এই যে জায়গাটা ডেফিনেটলি এগুলো সরকারি জায়গা। এবং এই জায়গাটা হলো এই যে এখানে যে চার্চ, এই পুরা চার্চের জায়গা থেকে শুরু করে এইগুলো আসলে ফুল কাভার করতেছে। আপনারা যারা ইতিহাস সম্পর্কে জানেন তারা খুব ভালো করেই জানেন যে আমেরিকার আগেই আসলে এই ইউরোপিয়ান কালচারটা শুরু হয়েছে। তো এই ধরনের একটা কুয়া মোটামুটি আপনারা হলিউডের অনেক সিনেমাতে দেখেছেন, যদিও আসলে এই যে কুয়াটা সেটা আসলে এখন সচল না, কিন্তু আমি শিওর এই কুয়াটা একটা সময় কার্যকর ছিল। তো এখনো নিদর্শন হিসাবে এই কুয়াটা রেখে দিয়েছে, যদিও আসলে কোথাও কোনো ইনফরমেশন নাই এটা কিসের কুয়া ছিল, কত সাল থেকে কত সাল তৈরি করা হয়েছে আমি জানি না। কিন্তু দেখেন কত সুন্দর করে এই কুয়াটা তৈরি করা হয়েছিল। এবং এইখানে মোটামুটি মানে এই যে হ্যান্ডেলটা, সেই হ্যান্ডেলটা দিয়ে মোটামুটি এটা এই কাঠের গুঁড়িটা ঘুরানো হইতো, এবং এই যে বালতিটা মোটামুটি নিচের দিকে যেত, নিচে থেকে পানি তুলে আবার উপরের দিকে তুলতো। এবং এই ধরনের কুয়া আসলে আমাদের বাংলাদেশেও আছে, ছিল আর কি একটা সময়, এখন হয়তো নাই। হাঁটতেছি, প্রত্যেকটা বাসায় আসলে এই বাসায় যে কুত্তা আছে সেটার একটা চিহ্ন দেওয়া আছে, এবং খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কুত্তা আছে। এই জায়গাটায় মনে হয় কুত্তা নাই আর কি। যাই হোক, তো এইখানে এসে ভিডিও করতেছি, এর পিছনে একটা বড় কারণ হইলো এই যে বাড়িটা দেখতে পারতেছেন, ৬৭ নাম্বার বাড়ি। এইখানেই আসলে আমি 3 দিন ছিলাম। মানে 3 দিন ছিলাম মানে কি, এইখানে আসলে আমার একটা ছিল, মানে গেস্ট হাউস ছিল, যেখানে থেকে আসলে আমি 3 দিন অফিস করেছি। তো এই বাড়ির ভিতরে 4টা কুত্তা আছে। তো আমি বলে রাখছিলাম যে আসলে আমি কুত্তারে অনেক ভয় পাই। কুত্তারে ভয় পাই না, মানে আননোন কুত্তারে ভয় পাই, কারণ ওরা খুব বেশি চিল্লাচিল্লি করে। তো তোমরা একটু মানে আমি যখন আসি তখন বলবো যে এখানে একটা কুত্তা আছে, মানে আমি আসছি, তোমরা একটু কুত্তাগুলোর ভিতরে ঢুকায় রাখো। যাই হোক, আমি এখন একটু সামনের দিকে যাব, দেখার চেষ্টা করবো। এবং প্রত্যেকটা বাড়ির কিন্তু মোটামুটি অনেক পুরনো, মানে খুব যে নতুন বাড়ি ব্যাপারটা এরকম না, অনেক পুরনো, হয়তো তারা সুন্দর রেনোভেট করে রাখছে। এবং এইখানের মজার ব্যাপার হলো এখানে 2টা লেন আছে, হ্যাঁ, এবং ইচ্ছা করলে মানুষ এই লেনেও গাড়ি রাখতে পারবে।
সে ইচ্ছা করলে সারা রাত গাড়ি রাখতে পারবে এবং দিনের বেলাও গাড়ি রাখতে পারবে। সো আমি এইখানে যখন ছিলাম তখন আমার গাড়িটা ছিল যে এইখানে রাখতাম। হোলসে যখন হাঁটতেছি তখন মনে হচ্ছে যে আমি শুধু খালি একটা রাস্তায় হাঁটতেছি, যদি আসলে সামনে একটা ওয়াইয়ের মতো আছে, দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে, একটা হলো গ্যাং রোডে আর একটা হলো হাউজেন এর দিকে চলে গেছে। মানে এই রাস্তাটা হাউজেনের দিকে চলে গেছে, এই রাস্তাটা আসলে গ্র্যান্ড রোডের দিকে চলে গেছে।